হ্যালো ব্রেন, ইরান ইসরায়েল যুদ্ধের আজকে ৩৮তম দিনে এসে ঠেকেছে। যে ৩৮তম দিনকে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প মূলত ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে এসে তিনি কমপ্লিটলি ইরানের এনার্জি থেকে শুরু করে যত ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার সব কিছুকে ঘুরিয়ে দেবেন এবং ইরানকে অন্ধকার জগতে পৌঁছে দেবেন। সো এটা ছিল সবচেয়ে বড় মুভমেন্ট, যেটাকে মূলত ধারণা করা হচ্ছিল এই ওয়ারের চূড়ান্ত পর্যায়ে হতে পারে এবং সেটাকে কেন্দ্র করে এবং সেটা মূলত আজকে লাস্ট ডেট এবং হয়তো আজকে রাতের মধ্যে সবচেয়ে বড় ম্যাসাকার হওয়ার চান্স রয়েছে। কিন্তু এই ৪৮ ঘন্টা সময়কে সামনে রেখে গত ২০ ঘন্টা আগে আইআরজিসি জেনারেল সরাসরি আরেকটা আলটিমেটাম দিয়েছেন যে আমেরিকাকে তিনি ২০ ঘন্টা সময় দিয়েছেন। এই ২০ ঘন্টার মধ্যে যদি আমেরিকা স্যারেন্ডার না করে এবং কোনো কারণে ইরানের উপর কোনো ধরনের অ্যাটাক করে, বিশেষ করে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উপর, তাহলে এন্টায়ার মিডল ইস্টকে ইরান স্টোন এজে পৌঁছে দেবে। যার মিনিংস হচ্ছে মিডল ইস্টের যত এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পেট্রোকেমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, রোড অ্যান্ড ব্রিজেস রয়েছে, তার সব কিছুকে ইরান কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। এবং এটাকে কেন্দ্র করে প্রফেসর মোহাম্মদ মারান্ডি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, মানে গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্টটি তিনি ৫টা জিসিসি কান্ট্রিকে, মানে সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইউএই, এদেরকে সরাসরি বলেছেন এই কান্ট্রিগুলো থেকে যাদের নিরাপদ থাকার প্রয়োজন মনে করে তারা যেন ইভাকুয়েট করে চলে যায়। এর পেছনের কারণ হচ্ছে নট জাস্ট দ্যাট যে তারা এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করবে, তাদের অ্যাটাকের পরে এখানে আপনি শুদ্ধ খাবার পানীয় পাবেন না, ইলেকট্রিসিটি পাবেন না এবং চলার জন্য গাড়ি এবং গাড়ির ওয়েল কোনো কিছুই পাবেন না। আলটিমেটলি হচ্ছে বসবাসের অনুপযোগী করে তোলা হবে এন্টায়ার জিসিসিকে। দ্যাট মিনস এই আলটিমেটাম খুবই ভয়ঙ্কর আলটিমেটাম, যেটা মূলত ডোনাল্ড ট্রাম্পের যে ক্লোজ অ্যালাই রয়েছে, বিশেষ করে ইউএই এবং সৌদি আরব অথবা কুয়েতের মতো যে কান্ট্রিগুলো রয়েছে, সেগুলোকে ইরান সবচেয়ে বেশি টার্গেট করবে, এটা মোটামুটি ক্লিয়ার। এখন ইরান যে টার্গেট করবে, ইরান টার্গেট করার পরে এখানে কিভাবে কি হবে, মানে মানুষগুলো এখানে বসবাস করতে পারবে কিনা। আপনি যদি এন্টার জিসিসির দিকে তাকান, তাদের ওয়াটার ডিসাইলেশন ছাড়া একটা কান্ট্রি একদিনও সার্ভাইভ করার ব্যবস্থা নেই, একটা কান্ট্রিও সার্ভাইভ করতে পারবে না। মানে এখানে ওয়াটার ডিসাইলেশন সবচেয়ে ভালো অংশে রয়েছে মূলত সৌদি আরবের ডিসাইলেশনের উপর ভিত্তি করে বেঁচে আছে মূলত বাহরাইন এবং কুয়েতের মতো কান্ট্রিগুলো, এবং কাতার, ইউএই, এদের ওয়াটার ডিসাইলেশন ছাড়া এরা চলতে পারবে না। সো ইরান যখন বলেছে তাদেরকে স্টোন এজে পৌঁছে দেবে, দ্যাট মিনস এই কান্ট্রিগুলোতে ঠিক একই ধরনের ম্যাসাকার হবে, যেটা আসলে এই মুহূর্তে কল্পনা করার বাইরে চলে গেছে। সো এর বাইরে গতকালকে মূলত ওয়াল স্ট্রিট জার্নাল এবং ব্লুমবার্গ সাথে নিউ ইয়র্ক টাইমস একটা ইন্টারেস্টিং হেডলাইন করেছে, যেটা ক্লিয়ারলি এভাবে দেখিয়েছে যে মিডল ইস্টের ওয়ারে মূলত ইরানকে মেজর সুপার পাওয়ারে পরিণত করেছে এবং আগামীর দিনগুলোতে ইরান এন্টায়ার রিজন কন্ট্রোল করবে। একই সময়ে জেডি ভ্যান্স, উইটকফ এবং কুশনার, যেই কয়েকজন মানুষের কারণে আজকে ওয়ারটা শুরু হয়েছে, তারাই মূলত ডোনাল্ড ট্রাম্পকে গতকালকে সবচেয়ে বেশি পুশ করেছে যে ওয়ার শেষ করার জন্য এবং ইরানের সাথে যে কোনো মূল্যে ইরানের শর্ত মেনে নিয়ে হলেও একটা ডিলে পৌঁছে যাওয়ার জন্য, কারণ ওয়ার এখন আর কন্ট্রোলে নেই, তারা ওয়ার কন্ট্রোল করতে পারছে না এবং ওয়ারকে তারা এখন একটা পেইন মনে করে যাচ্ছে। এটা থেকে মুক্তি তারা চায় এবং যে কোনো মূল্যে চায়। সো অপরদিকে ব্লুমবার্গ আজকে আরেকটা মজার নিউজ করেছে, যেটা নিয়ে আমি অলওয়েজ বেশি কথা বলে গেছি, সেটা হচ্ছে ডলার। ব্লুমবার্গ ডিরেক্ট হেডলাইন করেছে যে পেট্রো ডলার এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্রাইসিসে রয়েছে, পেট্রিওয়ান খুব দ্রুত সময়ের মধ্যে উত্থানের পথ দেখতে পাচ্ছে। সো আলটিমেটলি এগুলো ছিল এই মুহূর্তে ইউএসএ এবং ইরানের দিক থেকে। তবে গতকালকে রাতে সবচেয়ে বড় ম্যাসাকারটা হয়েছে মূলত ইসরায়েলের উপর। ইসরায়েলের 3 পয়েন্ট অ্যাটাক হয়েছে, মানে 3 দিক থেকে কমপ্লিট অ্যাটাক হয়েছে। যার প্রথমটা হচ্ছে হিজবুল্লাহ, তারপরে হচ্ছে আনসারুল্লাহ ইয়েমেন থেকে, এবং থার্ড যে অ্যাটাকটা ছিল সেটা হচ্ছে ইরানের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোন। সো 3 দিক থেকে কমপ্লিট মিসাইল ড্রোন অ্যাটাকে এন্টায়ার 400 প্রজেক্টাইল ইসরায়েলে হিট করেছে। ইসরায়েলের হুবাবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে সবচেয়ে বড় অ্যাটাকটা কালকে ইরান আরও একবার করেছে, যেখানে তাদের ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস এবং ড্রোন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আরও একবার অ্যাটাক করা হয়েছে। একইভাবে হিজবুল্লাহ নর্দার্ন ইসরায়েলে মূলত সবচেয়ে বড় অ্যাটাক করেছে, আর এদিকে ইলাট শহরে সবচেয়ে বড় অ্যাটাকটা করেছে মূলত হচ্ছে আনসারুল্লাহ, বা যাদেরকে আমরা হুতি বলে ডাকি, তারা। যে অ্যাটাকে ইলাট শহরে প্যানিক এমন লেভেলে পৌঁছে গেছে যে সেখানে প্রতি 4 জনের 3 জন মানুষ এই মুহূর্তে অ্যাংজাইটিতে ভুগে যাচ্ছে,
মানে সিরিয়াস আকারের মানসিক যন্ত্রণায় ভুগে যাচ্ছে কোন সময় কোন অ্যাটাক হয়। এবং গতকালকে যখন হিজবুল্লাহর হুতির ড্রোন সেখানে উড়ে যাচ্ছিল তখন একজন 6তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এটা ছিল মানে রিয়েল সিনারিও কেমন ইসরায়েলের ভিতরে তার একটা জাস্ট সিম্পল উদাহরণ হচ্ছে এটা। অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি এভাবে কন্টিনিউ যদি হতে থাকে ইসরায়েল এবং ইউএসের জন্য এটা মানে অ্যাকসেপ্ট করা এবং এটাকে অ্যাবজর্ব করা সবচেয়ে কঠিন কাজ হয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে তাই হবে। ইসরায়েলি ওয়ার মিনিস্টার মূলত হচ্ছে ডিফেন্স মিনিস্টার গতকালকে মানে ইসরায়েলি কার্ডস গতকালকে স্বীকার করেছে যে তারা সাউদার্ন পার্সে আরেকটা অ্যাটাক করেছে এবং এটা তাদের প্রিসিশন মুভমেন্ট অ্যাটাক ছিল এবং তারা ডিরেক্টলি বলেছে যে আল আকসা কম্পার্টমেন্টে তারা নেক্সট অ্যাটাক করবে, যেটাকে কন্ডেম করেছে কাতার। আমাদের বাংলাদেশ তো ঘুমায়, সো বাংলাদেশ এসব নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা কোন ওয়ার্ল্ডে বসবাস করি আমার জানা নেই। যাই হোক, ওরা আল আকসায় অ্যাটাক করার সরাসরি ঘোষণা দিয়েছে। সো দ্যাট ইজ হিউজ। মানে আগামীর দিনগুলোতে যদি আল আকসায় অ্যাটাক করে, মুসলিম বিশ্ব যদি এতে রিয়েক্ট না করে, তাহলে তো এটা মানে অল ইন ওয়ান ইরানের রিটালিয়েশনই হয়ে যাবে সব দিক থেকে, এটাই বোঝা যাচ্ছে। এবং আব্বাস আরাকচি ইরানিয়ান ফরেন মিনিস্টার মূলত গতকালকে কাতারের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, যেখানে তারা তাদের রিজনাল কোঅপারেশনের কথা বলেছেন। যদিও কাতার বেশ স্ট্রং ভাষায় ইরানের অ্যাটাককে কন্ডেম করেছে এবং তাদেরকে শক্ত ভাষায় বলেছে এই ধরনের অ্যাটাক যেন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে কোনোভাবে না হয়। আবার আরাকচির পক্ষ থেকে ঠিক একই জিনিস তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তাদের কারণে আজকে ইরান সবচেয়ে বড় অ্যাটাকের সম্মুখীন হয়েছে। এটা কাতারের সাথে তাদের মানে বাইলেটারাল আলোচনা ছিল। এবং সৌদি আরবে কালকে আরেকটা বড় অ্যাটাক হয়েছে। সৌদি আরবের সেবিক পেট্রোকেমিক্যাল প্লান্ট, যেটা মূলত মিডল ইস্টের সবচেয়ে বড় এবং পৃথিবীর 4th লার্জেস্ট, ওয়ার্ল্ডের সম্ভবত 6 থেকে 8% পেট্রোকেমিক্যালের যে সাপ্লাই আসে সেটা সেবিক থেকে আসে, SABIC সেবিক থেকে আসে। এবং সেবিকে কালকে সবচেয়ে বড় অ্যাটাক করেছে ইরান এবং এন্টার সেবিক কমপ্লিটলি ডিস্ট্রয়েড, অলমোস্ট ডিস্ট্রয়েড। এবং সম্ভাবনা আছে যে এটা আগামী দিনগুলোতে অপারেশনাল নাও থাকতে পারে, কারণ অ্যাটাকের মাত্রাটা ছিল ভয়াবহ। হাইপারসনিক মিসাইলের অ্যাটাক ছিল এবং এখানে টিকে থাকার মতো আসলে কোনো কিছু রাখা হয়নি। এবং সৌদি আরবে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে সম্ভবত এটা এই পর্যন্ত সবচেয়ে বড় অ্যাটাক। ইউকে গতকালকে ডিরেক্টলি বলেছে তাদের ডিয়েগো গার্সিয়া ইরানের ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাকের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না এবং RAF ফায়ারফোর্ড যে এয়ারফিল্ড রয়েছে সেটাও তারা ইউএসএ-কে অ্যাটাকের জন্য অনুমতি দিচ্ছে না। সো আলটিমেটলি হচ্ছে ইউরোপ, যেটা আমি আমার গত 2-3টা ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম যে ইউরোপ প্রবাবলি খুব দ্রুতই তাদের শিপমেন্ট চেঞ্জ করতে যাচ্ছে এবং ইউএসএ থেকে তারা সরে মূলত হচ্ছে নিউট্রাল একটা নিজস্ব স্থানে দাঁড়াতে যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং একই সাথে গতকালকে কুয়েতে ইরান মূলত একটা বড় অ্যাটাক করেছে, যে অ্যাটাকে সব মিলিয়ে 15 জনের মতো আমেরিকান সোলজার সিরিয়াসলি উইডেড হয়েছে এবং 4 জন ইনস্ট্যান্ট ডেথ হয়েছে কুয়েতে। আর জর্জিয়া মেলোনি, ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি মূলত গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে, যার স্টেটমেন্টের ব্যাপারটা এরকম যে ইতালিয়ান মানুষ এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস চরমে গিয়ে পৌঁছেছে, তারা এই এনার্জি ক্রাইসিস আর দেখতে চায় না এবং তারা যে কোনো মূল্যে এই ওয়ারের সমাপ্তি চায় এবং তাদের এনার্জি সিকিউরিটি চায়। এবং এই মাসেই মূলত জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছে সে ইরানে যাবে, ইরানে এনার্জি ডিল করবে। হোয়াট এভার ওয়ান আর ডলার এটা ম্যাটার করে না তার কাছে, এখন এনার্জি সিকিউরিটি এনশিওর করা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আপনি প্যাটার্নগুলো দেখেন, প্রথমে হচ্ছে ম্যাক্রন বলেছে, তারপর পার্শ্ববর্তী অন্যান্য দেশ যেমন হচ্ছে স্পেন বলেছে, তারপর ইউকে রিয়েক্ট করেছে, এখন ইতালি রিয়েক্ট করতে চাচ্ছে। আপনি যদি ঠিক এভাবে ফলো করেন, ইউরোপের $1 ট্রিলিয়ন গড়ে যে 4টা ইকোনমি আছে, এই 4টা ইকোনমি প্রথম দিকে মানে রিয়েক্ট করেছে এক্সেপ্ট জার্মানি। সো আলটিমেটলি হচ্ছে মানে ইউএসএর বগল দাবায় থাকতে থাকতে এই দেশগুলো ভুলে গিয়েছিল তাদের স্বাধীনতাকে এবং ইরানিয়ান ওয়ারে তাদেরকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের স্বাধীনতা কিভাবে হওয়া উচিত এবং তারা এখন ধীরে ধীরে সেদিকেই হাঁটছে এবং ইউএসএর ক্যাপিটালিজম থেকে বেরিয়ে, ইউএসএর অটোক্রেসি থেকে বেরিয়ে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে হাঁটা শুরু করে দিয়েছে। আমার ধারণা এটা যদি এই ওয়েতে চলতে থাকে তাহলে আগামীর দিনগুলোতে ওয়ার্ল্ড নতুন কিছু দেখতে যাচ্ছে। এবং ইরান কিন্তু স্ট্রেট আরেকটা ঘোষণা কালকে দিয়েছে, যেটা হচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচারে সে আটকে থাকবে না, সে বাবল মান্ডেবের পুরো ব্লকেজ দেবে, সাথে এন্টায়ার ওয়ার্ল্ডের ইন্টারনেট কাট অফ করবে। এন্টায়ার ওয়ার্ল্ডের ইন্টারনেট কাট অফ মানে হচ্ছে বাবল মান্ডেব এবং
হরমুজ প্রণালীর নিচে দিয়ে যে ইন্টারনেট লাইন গিয়েছে সেই ইন্টারনেট লাইনগুলো কাট করে দেবে। যদি এই ইন্টারনেট লাইন কাট করে দেয়, ইউরোপের সাথে এশিয়ার কোনো যোগাযোগ থাকবে না, এশিয়ার সাথে ইউরোপের কোনো যোগাযোগ থাকবে না, আফ্রিকার কোনো যোগাযোগ থাকবে না, এন্টার ওয়ার্ল্ডের ইন্টারনেট মূলত এখানেই ডিস্ট্রয় হয়ে যাবে। সো এটা হিউজ একটা থ্রেট। যদি ইরান এটা করে তাহলে আলটিমেটলি আমরা মূলত খুব দ্রুত সময়, আমারও হয়তো আপনারা কোনো ভিডিও দেখতে পাবেন না, এমন কিছু ঘটতে পারে। সো চান্সেস আর সো হাই। যতটুকু বলতে পারি এই মুহূর্তে ওয়ার ইন্টেন্সিটি হচ্ছে মোস্ট প্রবাবলি 10/10, যেটাকে এইভাবে বলা যায় যে আগামীর দিনগুলোতে যদি কোনো ওয়ারের মোস্ট বিগেস্ট ক্রাইসিস আমরা দেখতে পারি তাহলে নেক্সট কয়েক ঘন্টার মধ্যে আমরা হয়তো এটাই দেখতে পাবো। কারণ আমেরিকার যে আলটিমেটাম, এই আলটিমেটামের লাস্ট মোমেন্টে আমরা অবস্থান করে যাচ্ছি। একই সময়ে ইরান আরেকটা আলটিমেটাম দিয়েছে যেটা এই মুহূর্তে চলমান রয়েছে, এবং ইরানের স্ট্রেট ফরওয়ার্ড থ্রেটের কারণে কিং ফয়সাল যে ব্রিজ রয়েছে বাহরাইনের সাথে, প্রায় 25 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ, যেটা বাহরাইনের লাইফলাইন, সেই ব্রিজে পুরোপুরিভাবে যে কোনো ধরনের যানবাহন কমপ্লিটলি সাসপেন্ড করা হয়েছে। সো এটা নিশ্চিতভাবেই বলা যায় ওয়ারের 38তম দিনে এসে সবচেয়ে বেশি থমথমে অবস্থানে রয়েছে এন্টায়ার মিডল ইস্ট। দ্যাটস ইট।